যাওয়ার সময় শুধু এইটুকুই বলে গিয়েছিল ভদ্রতার খাতিরে, ভালো থাকবেন। তখন খুব করে বলতে ইচ্ছা করছিল, যেই মানুষটা ভালো রাখার দায়িত্ব নিতে পারেনি সেই মানুষটার মুখে এই কথাগুলো শোভা পায় না। কিন্তু কোনো এক অদৃশ্য বাধার কারণে বলতে পারিনি। এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মরে না, কষ্ট হলেও বেঁচে থাকে। আমিও ছিলাম। আমি আবারও লেখালেখিতে মনোযোগ দেই, তবে এইবার আমার লেখাগুলো একটু বিরহ কেন্দ্রিক হয়। যখন খুব বেশি খারাপ লাগতো, একাকিত্ব অনুভব করতাম, তখনই অবনী নামের একটা মেয়েকে আমি ফোন দিতাম। তার সাথে কথা বললে কেন জানি আমার অনেক ভালো লাগতো। মেয়েটা আমার গল্প নিয়মিত পড়তো, আমার কবিতাগুলো অনুভব করত। সেখান থেকে মেয়েটার সাথে পরিচয়। আমার পছন্দের রাজকন্যার অনুভব করে আমি যেই কবিতাগুলো লিখেছিলাম, তাকে দু একটা কবিতা মাঝে মাঝে সেই অবনী নামের মেয়েটাকে শোনাতাম। সে মুগ্ধ হয়ে শুনতো। যেমনটা আমি আমার রাজকন্যাকে মুগ্ধ করতে চাইতাম, ঠিক তেমনভাবে সে মুগ্ধ হতো। একসময় বুঝতে পারলাম এই অবনী নামের মেয়েটার কারণে সেই নাদিয়া নামের মেয়েটাকে ভুলে গিয়েছি। তার কথা একদমই মনে পড়ে না আমার। আমি যে অবনী নামের মেয়েটাকে ভালোবাসি সেরকম কোনো কিছুই না, তবে মেয়েটা আমার ভেতরটা বুঝতে পারে, আমার কবিতার অস্তিত্বগুলো সে অনুভব করতে পারে। একদিন হঠাৎ করে দেখি বইমেলায় আমার একটা কবিতা নামের একটা বই বের হয়েছে। আমি খুব অবাক হই, কারণ আমার লেখা কবিতাগুলো তো আমি কখনোই কাউকে দেইনি। তাহলে এটা কিভাবে হলো? তখন বুঝতে পারি অবনী নামের মেয়েটা আমাকে না জেনে তাকে শোনানো কবিতাগুলো বই আকারে বের করেছে। আমি যখন জিজ্ঞেস করেছিলাম আমাকে না জেনে এরকমটা করা উচিত হয়েছে কিনা, তখন সে একটু অভিমানে কণ্ঠে বলেছিল, আপনাকে বললে তো আপনি বই বের করতে দিতেন না। আমি চেয়েছি আপনার কবিতাগুলো মানুষ পড়ুক, মুগ্ধতা ছড়িয়ে পড়ুক চারদিকে। আমার কবিতার বইটা ভালোই সাড়া পায়। কোনোদিনও ভাবতে পারিনি পাঠকরা এতটা পছন্দ করবে আমার কবিতাগুলো। এসবের জন্য অবনী নামের মেয়েটাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তার সাথে দেখাও করি। সে হয়তো 8-10টা মেয়ের মতো অনেক অনেক সুন্দরী না, তবে তার চেহারার মধ্যে এক ধরনের মায়া আছে। তার দিকে তাকালে চোখ ফিরিয়ে নেওয়া কষ্টকর। প্রায় 1 বছর পর একটা কুয়াশা ভেজা সন্ধ্যায় আমি ব্যালকনিতে দাঁড়িয়ে অবনী নামের মেয়েটার কথা ভাবছিলাম। মেয়েটা অনেক ভালোবাসে আমাকে, এই কয়দিনে অনেক ভালোবাসা দিয়েছে। আমার খারাপ সময়গুলোতে আমার পাশে থেকেছে। কে জানতো আর কয়েকদিন পর আমি তাকে বিয়ে করে নিজের করে নিব। আমি জানি সে বিয়ের পরেও আমাকে আগের মতোই ভালোবাসবে। এমন সময় হঠাৎ করে চেয়ে দেখি নাদিয়া এসেছে। এমন সময় তাকে একটু অবাক হলাম আর বললাম, এতদিন পরে? নাদিয়া বলল, আমি 1টা বছর নিজেকে গুছিয়ে নিয়েছি, নিজেকে চিনেছি, নিজেকে দেখেছি। কয়েকটা ছেলের সাথেও কথা বলেছে বিয়ে করব বলে, কিন্তু হয়নি। সবাই ভোগ করতে চেয়েছে, সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছে। আমি বললাম, তুমি তো এটাই চেয়েছিলে। কাপুরুষের অসমর্থতা স্পর্শ হয়তো তোমাকে মুগ্ধ করতে পারেনি, তাই চলে গিয়েছিলে। নাদিয়া বলল, আমি আপনাকে ছাড়া ভালো থাকতে পারিনি। এটা বলবো না যে সব সময় আপনার কথা মনে করেছি, তবে হ্যাঁ, আমার মনে হয়েছে আমার ভালো থাকার জন্য আপনাকে খুব দরকার। আপনার মতো করে কেউ আমাকে ভালো রাখতে পারবে না। অনেক পরে হলেও আমি বুঝেছি, আমরা কি আবারও এক হতে পারি? আমি বললাম, তোমার ওপর আমার কোনো রাগ নেই, অভিমান নেই, তবে অনেকটা দেরি হয়ে গেছে। আমি আর আগের মতো নেই। আমার সাথে থাকলেও আগের মতো আর ভালোবাসতে পারবো না তোমাকে। তুমি অন্য কারোর সাথেই ভালো থাকতে পারবে। আমি অন্য একজন মানুষকে কথা দিয়েছি, তাকে সারা জীবন ভালো রাখার দায়িত্ব নিব। নাদিয়া এই প্রথম আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো। সে হয়তো আমাকে না পাওয়ার জন্য আফসোস করছে। আমরা মানুষরা বড়ই অদ্ভুত। যখন একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত আমরা প্রার্থনা করি, তখন কেউ তাকে পাত্তাই দিই না। কিন্তু একসময় সেই মানুষটা যখন অন্যকার হয়ে যায়, তখন তাকে পাওয়ার জন্য আফসোস করি। যেমনটা এখন নাদিয়ার হচ্ছে। নাদিয়ার জলভরা চোখে চলে যায়, আর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। এইভাবেই অনেক দিন কেটে যায়। অবনী আমার কাঁধে মাথা রেখে বসে আছে, আমি তার নরম হাতে হাত রেখেছি। অবনী বলল, কাল তো আমাদের বিয়ে, বাসর রাতে কি করবে ভেবেছ? আমি বললাম, কিছুই করব না, তবে তোমাকে ঘুমাতে দেব না, সারা রাত জাগিয়ে রাখবো। অবনী বলল, অসভ্য, সারা রাত জাগিয়ে রেখে আমাকে কষ্ট দিতে বুঝি তোমার খুব ভালো লাগবে। আমি বললাম, কষ্ট কেন দিব? আমার লেখা কবিতাগুলো তোমাকে শোনাবো, যেগুলো আজ পর্যন্ত কাউকেই শোনায়নি। আমার স্বপ্নের রাজকন্যার জন্য জমা রেখেছি। অবনী বলল, আচ্ছা, আমি কি তোমার সেই স্বপ্নের রাজকন্যা? আমি বললাম, আমাদের বাসর রাতটা হবে অন্য সবার থেকে আলাদা, না ঘুমিয়ে কাটাবো, ইতিহাস হয়ে যাবে। এই রাতের গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে জামাই তার বউকে কবিতা শুনিয়েছে সারা রাত। অবনী কিছু বলে না, আমাকে জড়িয়ে ধরে চুমু খায়। আমি বললাম, এটা কি করলে? অবনী বলল, কি করলাম? আমি বললাম, চুমু খেলে কেন? আর খেলেই যদি, তাহলে ঠোঁটো খেলে কি হতো? অবনী বলল, তুমি আসলে একটা অসভ্য। আমি তো এটাই চেয়েছিলাম, কেউ একজন ভালোবেসে অভিমানে কণ্ঠে বলুক, তুমি এত অসভ্য কেন? ভালোবাসার মানুষের জন্য একটু আধটু অসভ্য তো হওয়াই যায়। আমারও এখন একটু অসভ্য হতে ইচ্ছা করছে, কিন্তু সাহস পাচ্ছি না। অবনী বলল, আমি কি বারণ করেছে নাকি?
তারপর আর কি গাইস, বাকিটুকু ইতিহাস, বাকিটুক তোমাদের না জানলেও চলবে। বিয়ে করলে এমনিতেই জানতে পারবে ইতিহাসটা কি। আর গাইস, আমিও বিয়ে করি নাই, তাই ইতিহাসটা কি জানি না, যার কারণে বলতে পারলাম না। তো গাইস, আজকের গল্পটা এইখানেই এন্ড করা হলো। তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা।